এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বাট থামাও। কেন? তোমার কি পার্সোনালি আমার সাথে কথা বলতে ইচ্ছা করলে লাভ নাই, কিন্তু আশেপাশে তো আমি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে দেখছি না। আচ্ছা বাদ দাও, আমরা বরং বাড়ি গিয়ে সারা রাত গল্প করব, ঠিক আছে? লাভ লাইন। তার কথায় তেতে উঠল মাহা। তুমি গাড়ি থামাবে কি না? না, আমি কিন্তু লাফ দিব। লাফালাফি স্বভাবটা এখনো যায়নি। চলন্ত গাড়ি থেকে কিভাবে লাভ দেবেন ম্যাডাম? রাফিদ অদ্ভুতভাবে এবার বাইকটা থেমে গেল। বুকের মাঝে চলা তুমুল ঝড় তুফান হাত থামিয়ে দিল রাফিনের। অপ্রস্তুত এমন ব্রাকে কিছুটা হিলল মাহা। পরক্ষণে চটজলদি বাইক থেকে নেমে পড়ল। রাফিন যেন একটা ঘোরের মাঝে আছে। 5 বছর পর প্রিয়তমার মুখে নিজের নাম শুনেছে সে। এর থেকে শ্রেষ্ঠ অনুভূতি আর কি হতে পারে? তবে যতক্ষণে সে হুঁশে এসেছে ততক্ষণে মাহা বেশ অনেকটা দূরত্ব অতিক্রম করে ফেলেছে। সজ্ঞানে ফেরার সঙ্গে সঙ্গে রাফিন দ্রুত বাইক থেকে নামলো। মাহার পেছে পেছে দৌড়ে গিয়ে তার ওনার আঁচল শক্ত করে ধরল। শক্তপোক্ত বাঁধনে আবদ্ধপূর্বক নিজের দিকে টান দিল মাহাকে। ভারসাম্য হারিয়ে রাফিনের বুকে পড়ার আগেই হাত দিয়ে বাধা প্রদান করলো মাহা। খানিক চেঁচিয়েই বলল, হোয়াট দ্য হেল রাফিন, রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করবা না, নয়তো নয়তো আমি তোমার এমন অবস্থা করবোটা ভাবতেও পারছো না। বাব্বা মিস, আপনার মধ্যে এখনো তো দেখি সেই গুন্ডি ভাবটা আছে। বাই দা ওয়ে, তোমার মারামারিটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। অনেক মিস করেছি জানো। বাজে বকা বন্ধ করো আর ওড়না ছাড়ো, না হলে কিন্তু আমি। না হলে কিন্তু তুমি। তাদের এমন কথোপকথনের মাঝে বেশ কয়েকজন মানুষ তাদের লক্ষ্য করে এগিয়ে আসে। মাঝ বর্ষে একটা লোক কিছুটা তেড়ে এসে বলে, কি হচ্ছেটা কি এখানে? তুমি ওর ওড়না ধরে আছো কেন? অতপর সে আশেপাশে থাকা লোকগুলোর দিকে ফিরে বলে, মেয়েরা এখন কোথাও নিরাপদ নয়, বুঝলেন? লোকগুলো তার কথায় সায় জানিয়ে এগিয়ে আসে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল রাফিনকে এখনই পারলে সবাই মিলে গণধুলায় দেয়। অবস্থা বেগতিক দেখে মাহা ভরকে গেলেও রাফিন খানিক হেসে বলল, আরে আঙ্কেল, বাসায় কি আন্টি নেই নাকি? মানে 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 এত বড় হয়েছেন আর এটুকু বোঝেন না? পাশ থেকে আরেকটা লোক এগিয়ে এসে বলল, এই ছেলে, এই ভারী অসভ্য তো তুমি। একে তো রাস্তার মাঝখানে মেয়েদের হ্যারাস করছো, তার উপর আবার এত বড় একটা লোকের সাথে এমনভাবে কথা বলছো। আরে আঙ্কেল, আমার কথাটা তো শুনুন। বলো। এটা আমার ওয়াইফ, ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে এসেছে। বলেন তো কি করি? আর লোকগুলোর সঙ্গে হতভম্ব হয়ে গেল মাহা নিজেও। কত বড় মিথ্যা! এই ব্যাডের উপর গজব পুরো কাল্লাহ। তবে তৎক্ষণাৎ সে কিছু বলল না। অন্যদিকে লোকজনগুলো নিজেদের মধ্যে কথোপকথন শুরু করলো। ভুল বোঝা লোকটা অনুশোচনার ভঙ্গিমায় বলল, দুঃখিত বাবা, আসলে আমি বুঝতে পারিনি। পাশ থেকে একটা মহিলা মাহাকে টিটকারি করে বলল, এখনকার যুগের মেয়েগুলোও হয়েছে বাপু, একটু কিছু হতে পারে না স্বামীর সাথে ঝগড়াঝাটি শুরু করে দেয়। অথচ আমাদের সময় আমার কত কিছু সহ্য করেছে। মহিলার কথায় গা পিত্তে জ্বলে উঠল মাহার। এসব গা জ্বালানো মহিলাদের কথা শুনলে মনে হয় ঠাটে একটা থাপ্পড় দিতে। মনে মনে ফিসফিসিয়ে তবে মুখের আগে হাসির রেখা ফুটিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আন্টি, আপনারা তো সব কথা মেনে চলতেন, তা এখন এখানে কি করছেন? আপনার হাজবেন্ড বুঝি বাড়ির কাজ ফেলে এখানে এসে অন্যের সমালোচনা করার পারমিশন দিয়েছে আপনাকে? না হলে তো আপনি আবার এখানেও আসতেন না, তাই না? মহিলাটি রাগে হিসিয়ে বলল, কি অসভ্য মেয়ে! কারা রে ওখানে, কারা? আপনাদের মতো অতি সভ্য মহিলাদের জন্য আমি একটু বেশি অসভ্য আন্টি, তাই আমাকে জ্ঞান না দিয়ে এখান থেকে সরে গেলে ভালো করবেন। না হলে এই অসভ্যের অসভ্যতার কিছুই আপনি দেখেননি। মহিলাটি এক প্রকার রেগে চলে গেল সেখান থেকে। সে চলে যেতে আরেকজন মহিলা স্নেহপূর্ণ কণ্ঠে বলল, এত রাগ ভালো নয় মা। স্বামীর উপর রাগ করলে আল্লাহ নারাজ হন। মাহা কিছু বলতে গিয়েও থমকালো। এক ঝলক রাউফিনের দিকে তাকাতে দেখতে পেল সে ঠোঁট চেপে হাসছে। তা দেখে রাগ সপ্তমে চড়লেও তৎক্ষণাৎ কিছু বলল না সে। বাধ্য মেয়ের মতো বাইকে উঠে বসলো।
রাফিনও খুশ মেজাজে বাইক স্টার্ট দিল, কিন্তু বোকা সে অনুমানই করতে পারল না তুমুল সাইক্লোনের আগাম পূর্বাভাস। গাড়ি চলছে তো চলছেই, ভেতরে বসা দুটি জিপ নির্বিকার। নীল ভাবলেশহীনভাবে গাড়ি চালাতে ব্যস্ত। হঠাৎই থেমে গেল গাড়িটা। তিহু বাইরে তাকানোর প্রয়োজন বোধ অবধি করল না, কেননা তার বোঝা হয়ে গিয়েছে এই লোককে কোনো কিছু নিষেধ করলেও শুনবে না। হুট করে তার পাশে থাকা দরজাটা খুলতে লাগলেই অবাক ভঙ্গিমায় পাশে তাকালো তিহু। দৃষ্টিগত হলো সুদর্শন পুরুষটিকে, যিনি এখন চোখে সানগ্লাস লাগিয়ে শটান দাঁড়িয়ে আছে তার পাশে। দেখতে অনেকটা ঋত্বিক রোশনের মতো লাগছে। আহ, কি স্টাইল, কি অ্যাটিটিউড, কি ফিটনেস! সাধে কি আর মেয়েরা তার উপর ক্রাশ খায়? ওয়েট আ মিনিট, তিহু কি ক্রাশ খেলো? এদিকে তাকে এমন অপলক চেয়ে থাকতে দেখে ভ্রু গুটিয়ে সামান্য বাঁকা হাসল নীল। তার ধ্যান ছোটানোর জন্য সামান্য গলা খাকারি দিল। সঙ্গে সঙ্গে ধ্যান ভাঙল টিহুর। বুঝলো এতক্ষণ কেমন ক্যাবলার মতো চেয়েছিল। নিজের বোকামের কথা মনে পড়তেই নিজের মাথায় নিজের গাঁটটা দিতে ইচ্ছা করলো তার। অপ্রস্তুত ভঙ্গিমায় দ্রুত গাড়ি থেকে নেমে গন্তব্যহীন রাস্তায় পাড়ি জমালো। নীল জিভ দিয়ে ঠোঁট ভিজে ফের দুষ্টু হাসলো। অতঃপর কিছুটা দ্রুত হেঁটে এগিয়ে গিয়ে তিহুর পাশাপাশি হাঁটতে লাগলো। তাকে দেখে তিহু বলল, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? নীলের মুখে বিদ্যমান দুষ্টু হাসিটা তিহুর পাশাপাশি দাঁড়ানোর পরপরই গায়েব হয়ে গিয়েছে। সেখানে ফুটে উঠেছে চিরাচারিত গাম্ভীর্য। তুমি যেখানে যেতে চাচ্ছ। থেমে গেল তিহুর পা। নীলের দিকে ফিরে অবাক হয়ে বলল, আমি আবার কোথায় যেতে চাইলাম? সেটা আমি কি জানি, তুমি তো গাড়ি থেকে বের হয়ে এদিকে আসলে। ও হ্যাঁ, কিন্তু সেটা আপনি গাড়ির দরজা খুলেছিলেন বলেই তো। নীল আর কথা বাড়ালো না, এগিয়ে চলল সামনের দিকে। তিহু পিছু নিল তার। দুটি মিলে এসে দাঁড়ালো সবুজ মণ্ডিত এক পার্কের মাঝে। গোধূলি আলোয় রঙা শ্বেতায় কপত কপতের ভিড় জমেছে। হঠাৎ নীলের এখানে আসার কারণ বুঝলো না তিহু। তাকে প্রশ্ন করতে যাবে তার আগেই সামনে থাকা একজন কাপল দৃষ্টি কাড়ল তার। শুধু তাদের নয়, এখানে উপস্থিত সকলের। ছেলেটি হাঁটু গেড়ে বসে শাড়ি পরিহিত একটা মেয়ের সামনে একগুচ্ছ লাল গোলাপের স্তবক ধরে চিৎকার করে বলছে, আই লাভ ইউ টনু, আই লাভ ইউ ভেরি মাচ সুইটার। অভি আমার জীবন সঙ্গিনী। উপস্থিত সকলে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তিহু তো পলক ফেলতেই ভুলে গেছে যেন। বিড়বিড়ে এসে বলল, হাউ সুইট আল্লাহ। অতপর সে এক ঝলক নীলের দিকে তাকালো। ব্যাডা এখনো মোবাইল ঘাটছে। খেই হারিয়ে দাঁতে দাঁত পিষে বলল, কি ব্যাটা দিলে খোদা কপালে। অতপর নীলের উদ্দেশ্যে সে কিছুটা জোরে বলল, এই যে শুনছেন, দেখুন কি সুন্দর একটা মোমেন্ট, দারুণ না? আমায় কিছু বলছো? না, ভূতকে বলছি। যাকে ইচ্ছা বলো, কিন্তু আমাকে এসব ফালতু জিনিস দেখাবা না। এসব জিনিস দেখে টাইম ওয়েস্ট করার মতো সময় আমার কাছে নেই। এ সমস্ত ফালতু জিনিস? তা নয় তো কি? আপনি কি মানুষ না? মানে এসব জিনিস কারোর কাছে ফালতু লাগে? আমার কাছে লাগে, বিকজ আই বিলিভ ইন হালাল নট হারাম। আর ছেলেটা যদি মেয়েটিকে সত্যি ভালোবাসতো তাহলে এমন উদ্ভট জায়গায় অদ্ভুত কর্মকাণ্ড করতো না। আইসে রে আমার হালাল পুরুষ, তাহলে আমাকে এখানে আনলেন কেন? তা আমি এনেছি। নয় তো কি? তাদের এমন খুনসুটিপূর্ণ সময়ে সেখানে উপস্থিত হলো নিদ্রা আর রিফাজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইফাজ, তুই? হ্যাঁ, আপনাদের দেখা আসলাম। তাদের কথোপকথন চলাকালে নিদ্রা সে তিহুর পাশে দাঁড়ালো। তিহু, ঘুরতে এসেছিস? না না না, ওই আর কি। আচ্ছা চল। সে তিহুর হাত টান দিতেই তিহু অবাক হয়ে বলল, কোথায়? ওই তো ওইখানে। নিদ্রা আঙ্গুল অনুসরণ করে সেদিকে তাকালো তিহু। অনেকগুলো মেয়ে একত্র হয়ে বসে আছে সেখানে, আর ছেলেগুলো ওইদিকে আসছে, খুব সম্ভবত নীলের কাছে। কয়েক মুহূর্ত মাঝে ছেলেগুলো নীলের সামনে এসে গণযোগে সালাম দিয়ে বলল, ভাই আপনি এখানে? তোরা এখানে কি করছিস? ও আর কি, গার্লফ্রেন্ড নিয়ে এসেছিলাম ভাই। সবাই একসাথে? ওই আর কি। ও। তারা নীলের পাশে থাকা তিহুর দিকে তাকিয়ে বলল, ভাই ভাবি নাকি? নীল সামান্য ইশারা করতে সকালে হই হই করে উঠল। একে একে সালাম ঠুকলো তিহুকে। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি।
এত এত সালামের ভিড়ে কারটা রেখে কারটার জবাব দেবে সে খেয়ে হারিয়ে ফেলল তিহু। তার উপর এখানে উপস্থিত সকলে বয়সে বেশ বড় তার থেকে। এমন অবস্থায় নীল তাদের সকলকে থামিয়ে বলল, এই চুপ। নীলের ধমকানিতে থামল সব কয়টা। তাদের মধ্য থেকে ইফাজ বলল, ভাই চলুন একটু সামনে গিয়ে বসি। আমরা কিছু খাবারের আয়োজন করেছিলাম, ভাবিকে নিয়ে আসলেন, চলুন একটু। হ্যাঁ হ্যাঁ ভাই প্লিজ। সায় মিলালো সবগুলো। আজ না, অন্য একদিন। সন্ধ্যা হয়ে গেছে আজ। চলুন না ভাই, 5 মিনিটের ব্যাপার। সবগুলো একেবারে ঘিরে ধরলো তাকে। শেষমেশ তাদের অনুরোধের কাছে হার মানল নীল। অবশ্য নিজ থেকে না, তিহুর জন্যই। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনীভূত। রক্তিম আলোয় রাঙ্গা চারিপাশ। সবুজ ঘাসের উপর পাতা শীতল পাটিতে বসে আছে সকলে। অবশ্য নীলের জন্য মুড়া আনা হলেও তাতে বসেনি সে। গোল হয়ে বসে আছে সকলে। মাঝখানে খাবারের পসরা, বিভিন্ন রকম ফাস্ট ফুড, পাশাপাশি কোকের বোতলগুলো। হঠাৎই তিহুর নজর কাড়ল মাঝখানে রাখা গিটারটা। গিটার জিনিসটা তার বড্ড পছন্দের, তবে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আবেগে আপ্লুত হয়ে সে বলেই ফেললো, গিটার? সকলে বেশ অবাক হয়ে তাকালো। সাদমান বলল, হ্যাঁ ভাবি। এটা কি আপনার? হুম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটু নিতে পারি? আল্লাহ, ভাবি কি বলেন? অবশ্যই। সে গিটারটা এগিয়ে দিল তিহুর দিকে। তিহুর সেটা নিল ঠিকই, তবে বিপত্তি বাঁধলো অন্য জায়গায়। সে তো এটা বাজাতে পারে না। সে ফেরত দিতে চেয়ে বলল, সরি, অ্যাকচুয়ালি আমি বাজাতে পারি না। ভাই তো পারে। সবাই একযোগে তাকালো নীলের দিকে। তাদের সঙ্গে সঙ্গে তিহু নিজেও। তার দৃষ্টিতে বিস্ময়ের ছাপ স্পষ্ট। আপনি গিটার বাজাতে পারেন? তার কথার জবাবে নীল কি বলবে? তার আগে সকলে অবাক হয়ে বলল, সে কি ভাই, আপনি ভাবিকে কখনো গান গিয়ে শোনাননি? নীলকে বলবে না বলবে না বুঝতে পারলো না। হে মেয়েটাও না এত বোকা। তবে তৎক্ষণাৎ ইফাজ তাকে বাঁচিয়ে দিল যেন। দ্রুত গিটারটা নীলের দিকে এগিয়ে দিয়ে বলল, আরে ভাই, ব্যস্ত মানুষ, সারাদিন পার্টি অফিস আর নিজের অফিস নিয়ে ব্যস্ত থাকি, এজন্য হয়তো। আচ্ছা ভাই, আপনি নেন নেন, এখন না হয় একটু গান শোনান ভাবিকে। নীল কোনো উপান্তর না পেয়ে গিটারটা হাতে নিল। এক ঝলক তাকালো তিহুর দিকে। কে গাইবে বুঝলো না। গিটারটা হাতে নিয়ে তারে টুংটাং শব্দ করতে লাগলো। হঠাৎই তিহুর দিকে ফিরে গিয়ে উঠল, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। নীল গিটারে টুংটাং আওয়াজ করতে লাগলো। তার সাথে এবার পাশ থেকে আরো একটা গিটার বাজালো আদনান। ইফাজ সুর তুলে বাজালো। ঠোঁটে চেপে রাখা মাউথ অর্গানটা। তিহু অবাক, হতভম্ব, চূড়ান্ত আশ্চর্যান্বিত। তবে তাকে আরো বেশি অবাক করে দিয়ে নীল ফির গাইল, রাত হয়েছে বেশ। ঘড়ির কাঁটায় 10টা চলমান। মাহা রাফিনের সাথে সন্ধ্যার পর পরে এসেছিল, যার দরুন বাড়ির সকলের সাথে বেশ ভালো আলাপচারিতা হয়েছে তার। তবে অবাক করা বিষয় হচ্ছে, রাফিনের মা শুধু তার দিকে আর চোখে তাকিয়েছে। সম্ভবত চিনতে পারেনি। তবে একটা জিনিস খুব ভালোভাবে আবিষ্কার করেছে মাহা, এ বাড়ির প্রতিটা সদস্যই অমায়িক। বিশেষত মির্জা সাইমা আর রুমিনারা খান। মির্জা সূচনা একটু কঠোর স্বভাবের, তবে অনেক স্নেহময়ী আর যত্নশীল। তিহু আর নীল ফিরেছে কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া শেষে এবারের সব নবীনারা নাহার ঘরে উপস্থিত। এটা চিরাচরিত ঘটনা। প্রতিদিনই খাওয়া দাওয়া শেষে ঘুমানোর আগে সবাই একবার নাহার রুমে আড্ডা দেয়। হঠাৎই নিহিত বলল, কি করা যায় বলতো? করব, তুমি তোমার রুমে যাও। এতগুলো মেয়ের মধ্যে তোমার কি? হ্যাঁ, তারপরে কান লাল করে দিব। চুপচাপ বস। পারে তো খালি ওইটাই। কি হচ্ছে কি? থামবি তোরা? মনে নেই আজকে আমরা মাহার সাথে গল্প করব? সেটা তো আমিও জানি, কিন্তু দেখো নিহিত ভাই কি করে। সেটা তো জানতাম, কিন্তু আমার বউ পাগলা ভাই কি তার বউকে আমাদের সাথে যেতে দিবে? তার সাথে এবার সায় মিলালো মাহাও। যে পিরিত দেখছি। তিহু কটমটি তাকাতে নাহার মাহা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো।
মূলত বাড়ির সব নবীনদের সাথে এই কয়েক মুহূর্তের মাঝেই ভালো সম্পর্ক গড়ে উঠেছে মাহার। মাহার বাচ্চা? আমার বাচ্চা নাই। বৌমনি এসব বাদ দাও, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। তিহু মাহার দিক থেকে দৃষ্টি সরিয়ে রাফার দিকে তাকালো, রাগ সংবরণ করার চেষ্টা করে বলল, বলো। একটা জিনিস জানো, রাউফিন ভাই ওই সে নাহার দিকে তাকালো। নাহার চোখে মুখে বিস্ময়, কিছু একটা ভাবার চেষ্টা করে সে বলল, কে বলতো? যে যাকে আম্মু বকছিল বলে ভাইয়া রাগ করে কানাডা চলে গেছিল পড়াশোনার জন্য। এত কিছুর মাঝে অপ্রস্তুত হয়ে উঠেছে মাহা। এদিকে তিহু বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে। তার মানে কি? তার মানে সে যা ভাবছে তাই, কিন্তু কেমনে কি? মনে চলা হাজারটা প্রশ্নকে দমিয়ে রেখে সে রাফার উদ্দেশ্যে বলল, মানে ব্রাদার কোনো মেয়ের জন্য কানাডা চলে গিয়েছিল? হ্যাঁ তো, ও তোমাকে তো বলাই হয়নি, ভাইয়ার কোচিংয়ে একটা মেয়ে ছিল। কথা শেষ করতে পারল না সে। নেহিত তার মাথায় সজোরে গাঁটটা দিয়ে বলল, পাকনামির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে না? রাফা গাঁটতে মারা স্থানে হাত বুলাতে বুলাতে বলল, আমি মিমিয়ার কাছে বিচার দেবো, দেখো অভিশাপ দিচ্ছি, তোমার জীবনেও বিয়ে হবে না। নেহিত বিড়বিড় করে বলল, ও তো স্বয়ং আমার সামনেই বসে আছে। এতটাই আসতে যে কেউ সেটা বুঝতেই পারল না। রাফা নিশ্চিত হতে বলল, কি বললে? কিছু না, চুপ কর, নাহলে আর একটা গাট্টা খাবি। তিহু স্থির হয়ে আছে। তার মানে তার ব্রাদার রাউফিনই সেই রাউফিন। এজন্যই মাহা আগের দিন আসতে চাচ্ছিল না, অদ্ভুত বিহেভ করছিল। সবটা স্বচ্ছ কাচের ন্যায় স্পষ্ট তিহুর সম্মুখে, আলাদা করে আর কিছু জানার প্রয়োজন নেই। সে একবার মাহার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে এখনো অস্বস্তির ছাপ স্পষ্ট। তিহু বুঝলো না কি করবে। তৎক্ষণাৎ নাহা বলল, বাদ দে তো এসব। দেখ মাহার নিজেও কি পরিমাণ অস্বস্তিতে পড়ে গেছে, তোরাও না। সে মাহার দিকে ফিরে বলল, প্লিজ ডোন্ট মাইন্ড মাহা, অ্যাকচুয়ালি ওরা এমনই। মাহা আলগোছে মাথা নাড়ল। হুট করেই তার দৃষ্টিগত হলো দরজার পর্দার আড়ালে দাঁড়ানো কাউকে। চোখ কুচকে তাকালো সে। তাকে এমন তাকিয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তিহু নিজেও। সঙ্গে সঙ্গে দণ্ডায়মান ছায়া মূর্তিটি প্রস্থান করলো সেখান থেকে। তিহু ভ্রু কুচকে তাকালেও মাহা ঠিকই চিনতে পারল তাকে। রাত তো অনেক হলো, আম্মু আবার বলেছে সকাল সকাল রওনা দিবে। তাহলে এখন ঘুমিয়ে পড়া যাক। নীতি তুই নিজের রুমে যা। নাহার কথায় তার দিকে তাকালো সকলে। ভদ্র ছেলের মতো বেরিয়ে যেতে যেতে সে আবারও ফিরে এলো। রাফার দিকে তাকিয়ে বলল, যাবি না? রাফা নাহা মাহা আর তিহুর দিকে ফিরে বলল, আচ্ছা আমি বরং যাই। বেরিয়ে গেল তারা দুজন। পরপর মায়ের ডাকে গেল নীরা। তারা যেতেই নাহা বলল, বৌমনি তুমি বরং রুমে যাও, আমি আর মাহা এখানে ঘুমিয়ে পড়বো। কেন বলো তো? আমিও তো আজকে তোমাদের সাথেই ঘুমাবো। কি বলো ভাইয়া? যদি তাকে কথা শেষ করতে না দিয়ে তিহু হাত নাড়িয়ে বলল, আরে চুপ করো তো, আমি এখানেই ঘুমাবো, কেউ কিচ্ছু বলবে না। তোমরা বরং রেস্ট নিতে লাগো, আমি রুম থেকে পাশ বালিশটা নিয়ে আসি। বলে দ্রুত পায়ে বের হয়ে গেল সে। রুমের সামনে এসে থমকালো তিহুর পদচারণ। কারণ একটাই, ভেতর থেকে শোনা যাচ্ছে নীলের গর্জন। ইডিয়েট, তোদেরকে আমি ওটা বলেছিলাম? স্টুপিডের দল, একটা কাজ যদি ঠিকমতো করতে পারিস, জাস্ট শাট আপ। তিহুর সামান্য একটা ঢুক কিনল। আল্লাহ জানে কার কপালে এত সুন্দর সুন্দর কথাগুলো জুটল। যার কপালে জুটুক তার কি। সে বিন্দাস ভঙ্গিমায় রুমে প্রবেশ করলো। নীল অপর পাশে ফিরে কথা বলছিল। তাকে দেখেও এক প্রকার না দেখার ভান করলো তিহু। শাট আপ। নীলের চিৎকারে কিছুটা কেঁপে উঠল তিহু। একবার পেছন ঘুরে তার দিকে তাকালো। এখনো ফোনে কথা বলছে সে। তিহু 3 বার বুকে আলতো থাপ্পড় দিয়ে বিড়বিড়িয়ে করে বলল, গো, চিৎকারে মনে হচ্ছে এবার পুরো খান মহলই কেঁপে যাবে। সে চটজলতেই পাশ বালিশটা কোনো মতে হাতে নিল। অতপর বেরিয়ে যেতে নিতেই পেছন থেকে কোনো কিছু যেন তার ওড়না টেনে ধরলো। তিহুর চোখগুলো সামান্য বড় হলো। লজ্জায় আরক্ত হলো ফর্সা মুখশ্রী। কি করছেনটা কি বলে পেছন ঘুরতে এসে দেখতে পেল নীল এখনো অপর পাশ ফিরে কথা বলছে। ইস, কি লজ্জার ব্যাপার। নীল তো তার ওড়নাটা ধরেও নি। আল্লাহ,
নিজের মাথায় নিজেই কাটটা দিল তিহু। অতপর ওড়না ছাড়াতে যাবার জন্য পা বাড়াতেই বিছানার পাশেই বেঁধে থাকা ওড়নার কোনাটা খপ করে ধরল নীল। কোথায় যাচ্ছ? নাহার রুম। নীল ওড়নাটা ছাড়িয়ে নিজের হাতে শক্ত করে ধরল, সামান্য পেঁচিয়ে নিল সেটা হাতের সাথে। কেন? ঘুমাবো। এই রুমে কি প্রবলেম? এই রুমটাই পুরোটাই প্রবলেম। বিড়বিড় করে বলল তিহু। কি বললে? কিছু না। চুপচাপ লাইট অফ করে এসে ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। আমি নাহার রুমেই ঘুমাবো, ছাড়ুন আমার ওড়নাটা। নূর, ও আসতে বলুন, আমার কানে সমস্যা না। বাড়াবাড়ি করো না একদম। যদি করি তো? তার মুখের কথাটা মুখে থাকলো। নীল হাতে পেঁচে রাখা ওড়নাটা সজোরে নিজের দিকে টান দিল। সঙ্গে সঙ্গে তিহুর বুকে জড়ানো ওড়নাটা স্থান পেল তার শৈল্পিক হাতে। তিহু বিস্ময়ে চোখ বড় বড় করে দ্রুত হাতে রাখা পাশবালিশটা দিয়ে নিজেকে আবৃত করলো। নির্জনে একাকী থাকাকালীনও কখনো ওড়না খুলে না সে। আর এখানে তো স্বয়ং নীল তার সামনে দাঁড়িয়ে। লজ্জায় মিনমিনিয়ে সে বলল, ওড়নাটা দিন। তাকে এমন লজ্জায় আড়ষ্ট হয়ে যেতে দেখে নীল ওড়নাটা হাতের সাথে পেঁচাতে পেঁচাতে বাঁকা হেসে বলল, সামান্য ওড়না খোলাতেই তোমার এই অবস্থা? এই সাহস নিয়ে তুমি আমার সাথে তর্ক করো? ফের বাঁকা হাসলো নীল, তবে এবার সামান্য শব্দ করে। আপনি আমার ওড়নাটা দিবেন কি না? যদি না দেই? চিৎকার করবো কিন্তু আমি। নো প্রবলেম, আমার রুমটা সাউন্ড প্রুফ। সারা জীবন চিল্লালেও বাইরের একটা জড় পদার্থ তাও শুনতে পাবে না। সে ওড়নাটা হাতে রেখে পেছন ঘুরে ভাবলেশহীন ভঙ্গিমায় ল্যাপটপ খুলতে গেল। এখন আমি কিন্তু এবার সত্যি আপনাকে কামড় দিব। ওহ, শাট আপ লিটল গার্ল, সব সময় শুধু ভয় দেখাও কেন? কাজটা করতেও তো পারো। আপনি আমার ওড়নাটা দেবেন না? তিহু পান্তর পেল না। খানিক বিরক্ত আর লাজক ভঙ্গিমায় পাশ বালিশটার সামনে শক্ত করে ধরে এগিয়ে এসে নীলের দিকে হাত বাড়িয়ে বলল, কি? নীল সবে সোফাটাতে বসেছে। তিহুকে সামনে দাঁড়ানো দেখে তার আপাদ মস্তক নিবিড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলল, বিউটিফুল। কথাটা এতই আস্তে বলেছে সে যে তিহু কিছু বুঝতেই পারেনি, শুধু দেখতে পেয়েছে তার গোলাপি ঠোঁটের হালকা সঞ্চালন। কি হলো? দিন তো। সে হাত বাড়িয়ে রাখলো। নীল ওড়নাটা নিজের হাত থেকে ছাড়িয়ে তিহুর হাতের দিকে এগিয়ে দিল। তবে এবার একটা দুষ্টু চাল চাললো নীল। তিহু যখনই ওড়নাটা নিতে তার দিকে সামান্য এগিয়ে এলো, তৎক্ষণাৎ নীল নিজের পাটা তার দিকে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে হুচট খেয়ে নীলের উপর পড়ল সে। ভারসাম্য হারিয়ে নীল পড়ল সোফার উপর, আর তিহু তার বুকের উপর। সরি, আসলে আমি বুঝতে পারিনি। লাজুক আর অপ্রস্তুত কণ্ঠে কথাটা বলেই তিহু উঠতে যাবে, ঠিক তখনই রুমের সমস্ত আলো নিভে যায়। কিছুটা ভোরকে সে আবারও পড়ে নীলের প্রশস্ত বুকখানার উপর, কিছুটা খামচে ধরে বুকের কাছে থাকা টি শার্টটি। নীল সামান্য বাঁকা হেসে স্পর্শ করে তিহুর পাতলা কোমরটা। অদ্ভুত ভঙ্গিমায় কেঁপে উঠে তিহু। তার মনে পড়ে পাশ বালিশটা নিচে পড়ে গিয়েছে, আর সে ওড়নাবিহীন অবস্থায় নীলের উপর। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করে তার উপর নীল আবার তার পাতলা কোমরটা কেমন করে যেন ধরে আছে। লজ্জায় আড়ষ্ট হয়ে উঠে সে খামচে ধরে নীলের গলার কাছটা। নখগুলো কলার ভেদিয়ে সামান্য আঁচড় কাটে নীলের ফর্সা গলায়। নীল বাঁকা হাসলেও লজ্জায় মিয়ে আসে তিহু। পরপর সে টের পায় কপালে কারো শীতল স্পর্শ। আমেরিকা, বাল্টিমোর, মেরিল্যান্ড শহর জুড়ে সূর্যের উষ্ণ আভা। ঘড়ির কাঁটায় সকাল 5:45। জগিং শেষে রোইড হিল পার্কের প্রশস্ত রাস্তাটার পাশে অবস্থিত জলধারাটার কার্নিশ পেয়ে স্থাপিত বেঞ্চিটার উপর বসেছে আরহাম। ফর্সা মুখশ্রীতে কিঞ্চিত বিষণ্ণতা। হঠাৎ পাশে কারো উপস্থিতি অনুভূত হয় তার। না তাকে সে বুঝতে পারে মানবীটির অবস্থান। ফ্লোরা এনার্জি ড্রিঙ্কসটাতে আলতো চুমুক দিয়ে সেটিকে পাশে রাখে। আরহামের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে চেয়ে হুট করে প্রশ্ন করে বসে, হোয়াট হ্যাপেন আরহাম? এনি প্রবলেম? আরহাম কোনোরূপ ভাবান্তর না দেখে বলে, নাথিং। তাহলে এভাবে বসে আছো কেন? বাংলা কথাগুলো বেশ ঝটপট বলে ফ্লোরা। মেয়েটা ইদানিং বাংলা শেখার চেষ্টা করছে, আরহামের সাথে একটু ক্লোজ হওয়ার প্রচেষ্টায় আর কি।
যাতে প্রফেশনের বাইরেও কিছুটা সময় তাদের আলাদা থাকে। আরহাম এবার তার দিকে তাকালো। ফ্লোরা মেয়েটা একটু অন্যরকম। এখানকার উপস্থিত অন্যান্য বিদেশিনীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন সে। পরনে হালকা ফেব্রিকের অফ হোয়াইট টপ, কাঁচ সম চুলগুলো স্লিক হাই পনিটেল করা, সামনের বেবি হেয়ারগুলো আবৃত হেডব্যান্ডের কড়া বন্ধনে। ভাই, আর ইউ টাইপিং টু স্পিক বেঙ্গলি? ফ্লোরা একটু অপ্রস্তুত হয়ে পড়ে। ইউ আর বিউটিফুল ইন ইউর ওন ওয়ার্ডস, ইউর ওন টনগুই ফ্লোরা। বাট নথিং ফ্লোরা। আমার কথাটা তো শোনো, আই লাইক বেঙ্গলি। ওকে, বাট এরপর থেকে জোর করে বাংলা বলার চেষ্টা করবা না। আই ফিল আনইজি। ওকে। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ ফ্লোরা বলল, তুমি কি বিডি ব্যাক করতে চাচ্ছ? ইচ্ছা আছে। কবে যেতে চাইছো? এই মাসের মধ্যেই। এই মাসের মধ্যেই? ফ্লোরার কণ্ঠটা কেমন শোনায়। আরহাম তার দিকে ফিরে বলল, এনি প্রবলেম? নাথিং। সে একবার হাত ঘড়িটার দিকে তাকালো। ফ্ল্যাটে যাবে না? তুমি এগো, আমি আছি। ফ্লোরা আর দাঁড়ায় না, চটজলদি প্রস্থান করে সেখান থেকে। আরহাম এক ঝলক তার দিকে তাকায়। মেয়েটা ইদানিং বেশ বদলেছে। কেন বদলেছে জানা নেই আরহামের, ইচ্ছাও নেই। পকেটের ভাঁজের ওয়ালেটটা হাতে নিয়ে অতি যত্নের সাথে ভেতরে রাখা কিশোরীটির ছবিটায় আদরে হাত বোলায়। তপ্ত শ্বাস ফেলে আনমনে বলে, আমি ফিরছি তোতা, শুধু তোমার জন্য, তোমাকে আপন করে নিতে। মিষ্টি হাওয়া আর সোনালি রোদ্দুরের আলতো স্পর্শ সঙ্গে সঙ্গে পাখালির মন কারা গুঞ্জনে আবৃত অপার্থিব শেষ সকালে হঠাৎ ঘুম ভাঙল তিহুর। পিটপিট করে খুলল ডাকর চক্ষুদয়। পাশ ফিরে অনুভব করলো ওড়নার উপস্থিতি। কিছুটা অবাক হলো সে তো কখনো ওড়না খুলে ঘুমায় না, তাহলে ওটা ওখানে? পরক্ষণই মনে পড়লো কাল রাতের কথা। তড়িৎ ব্যাগে বিছানার উপর উঠে বসলো তিহু। আশেপাশে একবার তাকিয়ে নীলের উপস্থিতি বোঝার বৃথা চেষ্টা করলো সে। কোথাও নেই নীল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শত সহস্র গালি দিল অভদ্র লোকটাকে। আচানক অতার বোধগম্য হলো কাল রাতে তো সে নীলের কাছে ছিল, তাহলে সকালে এখানে অর্থাৎ বিছানায় কিভাবে? মস্তিষ্ক যেন অসাড় হয়ে আছে, কিছু বুঝতে বা ভাবতে পারছে না সে। আর না তো তিহু কিছু ভাবার চেষ্টা করলো। এখন তার নাহার কাছে যাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। কাল রাতে কথা ভঙ্গ করেছে যে। দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো তিহু। ফ্রেশ হয়ে একটা কুর্তি আর আফগান পরে চটজলদি রেডি হয়ে নেয় তিহু। জলের সিক্ত লম্বা ক্যাশ প্রাচকে চিরুনির আলতো আছড়ে কোনো মতে দমিয়ে রেখেই দ্রুততার সহিত রুম থেকে বের হয় সে। তবে দু কদম এগোতেই তার দেখা হয় তার জীবনের মহা বিপর্যয় নামক মুন্নির সঙ্গে। মেয়েটাকে দেখলেই তিহুর ইচ্ছা করে চুলের মুঠি ধরে সারা শহর ঘুরে নিয়ে বেড়াতে। তবে এমন অদ্ভুত বাসনা পূরণ হওয়ার নয়। তিহু তাকে এক প্রকার না দেখার ভান করে পাশ কাটিয়ে এগিয়ে যেতে চায়। তবে কথাই আছে না, ঘটুক হাজার বিপর্যয়, তবে তাতে কখনো বেহায়ার লজ্জা নাহি হয়। মনে হচ্ছে সে চূড়ান্ত ধাপের বেহায়া। তাই তো লাজ লজ্জার মাথাকে এসে তিহুকে চলে যেতে দেখেও পেছন থেকে বলল, একা পারছিলেন না বলে কি আবার সঙ্গী নিয়ে আসলে? তা ওটাকে আমার বাড়ির আর কোন ছেলের ঘাড়ে ঝুলাতে চাও? তার এমন বাজে ইঙ্গিতপূর্ণ কথায় পেছনে ঘুরল তিহু। রেগে থাকলেও তৎক্ষণাৎ মুখে প্রকাশ করলো না তা। গা জ্বালানো হাসি দিয়ে বলল, ঠিকই ধরেছ, তোমার মতো চুন্নিকে তাড়াতে গেলে আমার তো একটা সঙ্গী প্রয়োজন, তাই না? আর ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার বাড়ি করা বন্ধ করো। ইটস নট ইয়োর অন হাউস বেবাজ, এটা তোমার মামা বাড়ি। আর তুমি জেনে খুশি হবে যে এই বাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারিণী নিয়ে আমি। তো গলা নামিয়ে কথা বলো মিস চুন্নি। পরক্ষণে জিব্বা কেটে সে বলল, সরি মুন্নি, সত্যি বলতে তোমার চুন্নি নামটাই সুন্দর, তোমার ক্যারেক্টারের সাথে ভালো যায়। কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করলো তিহু। একবারের জন্য পেছন ঘুরে তাকালো না, নতুবা হয়তো দেখতে পেত তার কথার তোপে থুতা মুখ কেমন ভূতা হয়ে আছে মুন্নির। তো মিসেস বিয়াক্তা মহিলা বরের থেকে ছাড়া পেলেন তবে? রুমে ঢুকেই মাহার এমন কথায় মুখ কুচকে তাকালো তিহু।
তার এমন অবস্থায় শব্দ করে হেসে দিল নাহা। মাহাও হাসলো, তবে মুখ চেপে। উল্টাপাল্টা কথা বলিস না কিন্তু একদম, মাহু। আমি উল্টোপাল্টা কথা বললাম? এই মা! সে জিভ কাটলো, পরপর নাহার দিকে ফিরে বলল, তুমিই বলো না সুইটহার্ট, আমি কি কিছু ভুল বলেছি? নাহা মাথা ঝাঁকে বলল, একদমই না। তিহু মাহার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো শুধু। অতপর বিছানায় এসে বসতেই তাদের গোছানো লাগেজের দিকে তাকিয়ে বলল, তোমরা রেডি তাহলে? অলমোস্ট রেডি বৌমনি। রাফুর কি অবস্থা? আর এতক্ষণে ঘুম থেকে উঠলি? একটু পর বড় ফুফির কেলানি খাবি, তাড়াতাড়ি উঠ। নীরু? নীর কি এখনো নিজের গোছানে নিজেই করে নাকি? কাকিয়ে গুছিয়ে রেখেছে সবটা। আচ্ছা বৌমনি, তোমরা গোছাতে লাগো, আমি বরং আমার লেবু পানি নিয়ে আসি। বলে রুম থেকে বেরিয়ে গেল নাহা। ও, ছোট্ট করে কথাটা বলেই মাহার দিকে ফিরল তিহু। মেয়েটা এখনো কতটা চঞ্চল, অথচ তিহু বুঝতে পারছে তার ভেতরে চলা তুলপার। তবে আরও একটা দুষ্টু বুদ্ধি করেছে সে, জেনে যখন গেছেই যে তার ব্রাদারই মাহার প্রাক্তন আর দুজনকে এখনো আগের মতোই ভালোবাসে, তাহলে আজকে সেই বুদ্ধিটার প্রতিফলন তো ঘটাতেই হচ্ছে। আর শুধু আজকে নয়, তিহু নিজেই নিজেকে কথা দিয়েছে এই জাফলং তাদের প্রণয়ের পুনর্মিলন সংগঠিত করবে সে আবার। তবে এবার তার পরিণতি হবে পূর্ণতা। তিহুকে এমন তাকিয়ে থাকতে দেখে মাহা বলল, ওই, আমি তোর বর না, এমনি কি দেখিস? মাহার কথায় ধ্যান ভাঙল তিহুর। চটজলদি বলল, রিশাদ আসবে না? ও বলেছে 7:30টার মধ্যে চলে আসবে। ও। পরক্ষণই তার মনে পড়ল একটু আগে বলা মাহার কথাটা। তার মর্মার্থ বুঝে তিহু মুখ বাঁকিয়ে বলল, এমনভাবে তখন বললি যেন আমি কোনো ছেলে যে তোকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এ মা, ছি ছি, আস্তাগফিরুল্লাহ। হোক তুই ছেলে বা মেয়ে, অমনি তাকাবি না। সে মুখে হাত দিয়ে একটু আদরে ঢং করে বলল, আমাকে ওভাবে দেখার অধিকার শুধু আমার হাব্বিজির। তিহু তার প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগেই মাহার পেছনে থাকা আয়নায় সে দেখতে পায় রাফিনের অবয়ব, যে কিনা দরজায় হেলান দিয়ে মুচকি মুচকি হাসছে। তিহু চাপা হেসে শটানে দাঁড়িয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, স্টে উইথ ইয়োর হাবিজি। মানে? মাহা পিছন ঘুরে তাকালো ততক্ষণে। রুম থেকে প্রস্থান করেছে তিহু, আর দরজার ধারে মুচকি হেসে চলেছে রাফিন। কিঞ্চিৎ হতবাক দৃষ্টিতে তার দিকে তাকালো মাহা। রাফিন ভেতরে প্রবেশ করতে যেতেই এক প্রকার চেঁচিয়ে উঠে সে বলল, স্টপ স্টপ রাইট নাও। আর এক পাও এগুলেও উল্টোপাল্টা কিছু হয়ে যাবে বলে দিচ্ছি। রাফিন দু হাত উঁচিয়ে সারেন্ডারের ভঙ্গিতে দাঁড়ালো। পরক্ষণই বাঁকা হেসে রুমে প্রবেশ করতে করতে বলল, ট্রাস্ট মি, আমি চাইছি উল্টাপাল্টা কিছু হোক, এমন কিছু যাতে জন্মান্তরের জন্য তোমার সাথে এই রাউফিন নামটা লেপ্টে থাকে। বাজে কথা বলবে না রাউফিন। বাজে কথা বলার জন্যই তো আমি আছি, লাইফলাইন। বলে রাফিন মাহার দিকে এগোতে যায়। সঙ্গে সঙ্গে মাহা পাশ থেকে একটা কুশন তুলে যেই না তার দিকে ছুটতে যাবে, তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে নাহা। তাদের দুটিকে এমন অবস্থায় দেখিয়ে অবাক কণ্ঠে শুধায়, ভাইয়া তুই এখানে, আর মাহা তোমার হাতে কুশন? মাহা দ্রুত সরে যায়। তবে রাফিন তাকে হুমকি দেওয়ার ভঙ্গিতে বলে, তুই ওর নাম ধরে ডাকলি কেন? এমা, ওরা আমার ব্যাচের। তোর ব্যাচের হোক আর তোর থেকে জুনিয়র হোক, আর কখনো যেন না দেখি তুই ওকে নাম ধরে ডেকেছিস। তো কি বলবো? বৌমনি। কোনোরূপ ভাবান্তর ছাড়া কথাটা বলল রাফিন। তার এমন কথায় নাহা অবাক কণ্ঠে বলল, বৌমনি? কেন বৌমনি বলতে যাবে কেন? বৌমনি তো তিহু। ও হ্যাঁ, সিস্টার তো বৌমনি, তাই না? তাহলে তুই বরং ওকে বৌমনি বলে রাখিস। কিন্তু কেন? তার জবাবে রাফিন কিছু বলতে যাবে তার আগেই অবস্থা বেগতিক দেখে মাহা বলল, নাহা সুইটহার্ট, দ্রুত এদিকে এসো, আমার লাগেজটা একটু গুছিয়ে দাও তো। নাহা তেমনি অবাক ভঙ্গিমায় এগিয়ে সেই মাহার লাগেজ গোছাতে লাগলো। অন্যদিকে নাহা কাজে ব্যস্ত হবার সঙ্গে সঙ্গে মাহা কটমুটি তাকালো রাফিনের দিকে। চোখের ইশারায় বোঝালো রুম থেকে বেরিয়ে যেতে। রাফিন বোকা দৃষ্টি মেলেই বোঝালো তার কি দোষ।
পরক্ষণে মাহার রাগী দৃষ্টির কাছে হার মেনে প্রস্থান করলো রুম থেকে। ঘড়ির কাঁটায় সকাল 7:35। বাড়ির সকলে জড়ো হয়েছে বড় গার্ডেন এরিয়ায়। একে একে মহল ছেড়ে বেরোচ্ছে গাড়ির বহর। প্রবীণেরা একটু আগে আগে বেরিয়েছে, বাকি আছে বাড়ির নবীন প্রাণগুলো। প্রস্তুতি চলছে তাদের বেরোনোর। আর এসাদ এসেছে মুহূর্ত খানিক আগে। আর নিহিত আর সে সেম ব্যাচের হওয়ায় ঠিক করেছে একই গাড়িতে যাবে। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। আর এরশাদ আর মাহা মিলে নবীন সদস্য সংখ্যা জন কম 10 জন। এতগুলো মানুষের এক গাড়িতে গেলে চাপ বেশি হয়ে যেতে পারে, আর দুটো গাড়িতে গেলে তারা বিভক্ত হয়ে যাবে। অস্থির এই দুলাচলের মধ্যে রাফিনকে নিজের বাইক নিয়ে বেরোতে দেখা গেল। সকলে বিস্মিত দৃষ্টিতে তাকালে নীল বলল, তুই বাইকে যাবি? হ্যাঁ, কোনো প্রবলেম? প্রবলেম নট। তাহলে তুই রাফাকে সঙ্গে করে নিয়ে যা। তার কথায় রাফা গাড়ির ভেতর থেকে বলল। নীল শান্ত দৃষ্টিতে তাকালে চুপসে গেল রাফা সহ সকলে। মূলত তার সাথে জোর গলায় কথা বলার সাহস কারণেই। তৎক্ষণাৎ পাশ থেকে তিহু বলল, এমন শকুনের মতো তাকানোর কি আছে? রাফার সিট রাফা বুক করে ফেলেছে, ঝামেলা হয়েছে মাহাকে নিয়ে, তাই মাহাই যাবে ব্রাদারের সাথে। তার এমন কথায় চমকে তাকালো মাহা, তবে কোনো রূপ ভাবান্তর দেখালো না রাফিন। আমি যেতে পারবো না তিহু, তুই তো জানিসই আমার রাইডিং ফোবিয়া আছে। না, জানি না তো। এমন ফোবিয়া আবার তোর কবে থেকে তৈরি হলো? আজ থেকে। ফিসফিসে কথাটা বলল মাহা। আর রাফিন বাইকে স্টার্ট দিতে দিতে বলল, যা করার জলদি করো সিস্টার, আমার হাতে বেশি টাইম নেই। মাহা কিছু বলতে যেতেই তিহু তাকে আটকে বলল, এটা তো আর তোর এক্স বয়ফ্রেন্ড রফিন না, এটা আমার ব্রাদার রফিন। তাই আর কোনো কথা নাই, দ্রুত ওঠ, দেরি হয়ে যাচ্ছে। এক প্রকার ঠেলে ঠেলে তাকে বাইকে তুলল তিহু। মাহা এমন একটা অবস্থায় যে না তো কাউকে কিছু বলতে পারছে, না তো সহ্য করতে পারছে। আশেপাশে সবাই তাকিয়ে আছে তার দিকে। এমন অবস্থায় বাইকে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। সে বাইকে উঠতেই রাউফিন বলল, নিজের ইচ্ছেতে উঠেছেন, তাই ধরে বসিয়েন মিস। পড়ে গেলে কিন্তু কোনো রকম দায়ভার আমি নেব না। না 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 ব্রাদার, তুমি কোনো চিন্তা করো না, ও ধরেই বসবে। কিরে মাহা, ধরে বস। মাহা দাঁতে দাঁত চেপে সহ্য করলো সবটা। এক প্রকার খামচে ধরলো রাউফিনের কাঁধের দিকটা, যেন খুবলে নেবে। রাউফিনের উপর তো এমনিতেই মেজাজ গরম হচ্ছে তার উপর জুটেছে এই তিহু। তার ইচ্ছে হচ্ছে একটার উপর আরেকটাকে রেখে আছাড় দিতে। সে ধরতেই বাঁকা হেসে বাইক স্টার্ট দিল রাউফিন। সুসু শব্দটা চলে এগিয়ে চলল গন্তব্যের দিকে। তারা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ছাড়লো নিহিতদের গাড়িটা। রওনা দিল তারাও। তবে তিহুর জন্য পর্যাপ্ত জায়গার অভাবে সে আর নীল বিভক্ত হয়ে পড়েছে। ঠায় দাঁড়িয়ে আছে তারা। গাড়িটা দৃষ্টির আড়ালে যেতেই তিহু বলল, এভাবেই কি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে, নাকি কোনো ব্যবস্থাও হবে? তার কথার জবাবে নীল কিছুই বলল না। একই ভঙ্গিমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটতে লাগলো। তিহু বিরক্ত হয়ে বলল, কি হলো, শুনতে পাচ্ছেন না? নীল ফোন থেকে মাথা না তুলে বলল, আমায় কিছু বলছো? তা নয়তো কি হাওয়াকে বলছি? বলতেও পারো। বাজে বকা বন্ধ করে আপাতত যাওয়ার ব্যবস্থা করুন। সবাই চলে গেল কত দূর, সে খেয়াল আছে? আছে। তিহু মুখ কুচকে তাকালো। পরক্ষণে নীল বলল, বাই দ্য ওয়ে, কিসে যেতে চাও? মনে হচ্ছে আমি যদি বলি উনি হেলিকপ্টার ধরে আনবে আমার যাওয়ার জন্য। অন্য মনস্ক ভাবে কথাটা বললেও তৎক্ষণাৎ সেটা ধরে ফেলল নীল। বলে দেখতে পারো। ঢং দেখে বাঁচি না। পারবেন আমাকেও ব্রাদারের মতো করে বাইকে বসিয়ে নিয়ে যেতে? ফিসফিসে কথাটা বলল তিহু। তবু সেটা কর্ণগোচর হলো না নীলের। তৎক্ষণাৎ প্রত্যুত্তরে সে বলল, বাইকে যেতে চাও? তিহু জবাবে তার দিকে ঘুরল শুধু। নীল তৎক্ষণাৎ একটা ছেলেকে ইশারা করতে সে এগিয়ে গিয়ে নিয়ে আসলো নীলের বাইকটা। ইয়ামাহা খচিত নেভি ব্লু কালার বাইকটাতে উঠে বসলো নীল। একটা লেডিস হেলমেট এগিয়ে দিল তিহুর দিকে। বিস্মিত তিহু সেটা গ্রহণ করতে যেতেই নীল তার হাত ধরে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসলো। ভারসাম্য হারিয়ে তিহু তার এতটাই কাছাকাছি চলে আসলো যে নীলের বুকে বাঁধলো তার মাথাটা। অবাক হয়ে সে কিছু বলতে যাওয়ার আগেই নীল বলল, হিজাব কই? হিজাব বাঁধনি কেন? কিছুটা ধমকের স্বরে কথাটা বলল নীল। তিহু মাথা তুলে কিছুটা ঘাবড়ানো স্বরে বলল, আসলে আমি তো হিজাব বাঁধতে পারি না, তাই আর কি।
নো এক্সকিউজ। এরপর থেকে আর কখনো যেন হিজাব ছাড়া বের হতে না দেখি, আন্ডারস্ট্যান্ড? তিহু সামান্য মাথা নাড়ালো। নীল সূক্ষ্ম হাসলো। অতপর হেলমেটটা অতি যত্নেই পরিয়ে দিল তিহুকে। বাইকে উঠে বসলো সে। শক্ত করে ধরে বসো। বসেছি তো। কই, আমি তো ফিল করতে পারছি না। মানে? মানে তোমার মাথা শক্ত করে আমার দিকে এগিয়ে এসে ধরো। নাইদার, তুমি পড়ে গেলে আমাকে দায়ী করবে না? তিহু কিছুটা এগিয়ে এসে নীলের কলারের দিকটা শক্ত করে ধরলো। সামান্য মুচকি হেসে বাইক স্টার্ট দিল নীল। ঘড়ির কাঁটায় বিকেল 4:15 দিগন্ত জুড়ে রক্তিম মেঘের খেলা ঘর। দুটো বাইক পাশাপাশি ছুটছে জাফলংয়ের নির্জন পথ ধরে। চারিধারে সবুজ শ্যামল বটবৃক্ষ আর নাম না জানা লতানো ফুলের সমাহার। ডান পাশের বাইকটাতে নীল তিহু, বা পাশেরটাতে রাফিন মাহা। মূলত সারাদিনের দীর্ঘ যাত্রায় দুপুরের খাবার একটা রেস্টুরেন্টে সেরেছে চারজন একসাথে। দেখা হয়েছিল তাদের সেখানেই। তখন থেকে একসাথে ছুটছে তারা। রাফিনের মুখে মৃদু হাসি বিদ্যমান, যেন বিশ্ব জয় করেছে আজ। এদিকে মাহার আগে ফুঁসে চলেছে। তিহুর বিস্ময় ভাবাপন্ন মুখশ্রীতে সামান্য স্বাভাবিকতা এসেছে কিছুক্ষণ হলো। মূলত জাফলং পৌঁছে গেছে তারা। ঘন্টা খানেকের মাঝেই হয়তো পৌঁছাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। বাইক চলাকালীন এক পর্যায়ে রাফিন নীলের দিকে ফিরে বলল, কতকাল পর তোমার মামা বাড়ি যাচ্ছি বলো তো? খেয়াল নেই, অ্যাপ্রক্সিমেটলি বছর 7। একদম 7 বছর বাদেই যাওয়া হচ্ছে। তবে এবার দেখো, একদম জীবন সঙ্গীদের সাথে। তার এমন কথায় মাহা তার ঘাড়ের দিকটা খুবলে ধরল ফির। আর রাফিন অপ্রস্তুত হেসে বলল, ইয়ে মানে তুই সিস্টারকে নিয়ে যাচ্ছিস তাই আর কি। মাহার খামচিটা কিছুটা শিথিল হলো। রাফিন হেলমেটের আবরণে বদ্ধ ঠোঁট দুটো সামান্য জিভ দিয়ে ভিজে বলল, তাহলে কি বলিস ব্রো, একটা গান হয়ে যাক। জার্নি টায়ার্ডনেস ও কিছু কমবে, সঙ্গে সঙ্গে এটা এনজয়েবলও হবে। তার কথার জবাবে নীল কিছু বলতে যাওয়ার আগেই তিহু তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, ইনি আর গান? OMG, তাহলে আর আজ গান শোনা হবে না। এর থেকে বরং গানটা তুমিই গাও। আমার তো ভীষণ বোর লাগছে। কি বলো সিস্টার, তুমি কি আমার ব্রোকে ছোট করলে নাকি? সত্যিটা বললাম শুধু। রাফিন নীলের দিকে ফিরে বলল, ওই নেতা সাহেব, কিছু বলিস না কেন? তার কথার জবাবে নীল শুধু বাঁকা হাসলো। কিছুক্ষণ পর গলা খাকারে দিয়ে হঠাৎ রাফিন গান ধরলো। প্রেমেরই গানে পেয়েছে মানে রাতের অন্ধকার, দু চোখের কালো মুছে তাকালো পূর্বের বন্ধ দ্বার। তিহু যখন গানের অনুভবে বিভোর, ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে নীল গেয়ে উঠল, রাত জাগা পাখি ডাকে ওই দূরে, স্বপ্নেরা ডানা মেলে রোদ দূরে, দূরে দূরে তবু কেন সাথিয়া। তিহু অবাক দৃষ্টিতে চেয়ে আছে লুকিং গ্লাসে ভেসে থাকা নীলের অবয়বে। পাশ থেকে রাফিন গাইল, দূরে দূরে কেন সাথিয়া, মনো তোকে দিলাম। এ মনও তোকে দিলাম। রাফিন মুচকি হেসে এক ঝলক তাকালো নীলের দিকে। অতঃপর আলগোছে কাঁধে রাখা মাহার হাতটার উপর অগোচরে হাত রেখে গাইল, আমার এই মনে জীবনে শুধু তোরই অধিকার, যাব না ভুলে কখনো, জানি প্রেমের অঙ্গীকার। নীল লুকিং গ্লাসে তিহুর দিকে চেয়ে গাইল, উত্তর খুঁজে পেল প্রশ্নেরা, সত্যির ছোঁয়া পেল স্বপ্নেরা, দূরে দূরে তবু কেন সাথিয়া। দূরে দূরে তবু কেন সাথিয়া। অতঃপর দুজনে একসঙ্গে গাইল, মনও তোকে দিলাম, এই মনও তোকে দিলাম। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।